প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, চলতি সভ্যতা ব্যর্থ। এখন পরিবেশ বান্ধব জীবনধারায় ৩-০ নতুন সভ্যতা করতে হবে। মানুষ মাত্রই ভুল করে, আর ভুল করা মানুষগুলো যখন ভুল থেকে শিক্ষা নেয়, সেই শিক্ষাকে যদি অন্তরে অনুধাবন করে তাহলে দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন। আজকের আপনারা জানেন যে বর্তমান যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এই সরকারের সম্মানিত দর্শক মণ্ডলী, এই মাত্র পাওয়া গুরুত্বপূর্ণ খবর, ডক্টর ইউনূসের বিদায় ঘণ্টা বেজে গেছে। ডক্টর ইউনূস পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন, সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। এইদিকে নতুন করে দেশ শাসনের চেষ্টা করতেছে সমন্বয়করা এবং উপদেষ্টারা। আজকের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য রয়েছে। নিউজটি গোটা নেট দুনিয়ায় ভাইরাল। আপনারা টানাটানি না করে ভিডিওটি দেখতে থাকুন। মানুষ মাত্রই ভুল করে, আর ভুল করা মানুষগুলো যখন ভুল থেকে শিক্ষা নেয়, সেই শিক্ষাকে যদি অন্তরে অনুধাবন করে তাহলে ভুল মানুষটাই পরিশুদ্ধ হয়ে রাজনীতিতে আসতে পারে, ব্যক্তি জীবনেও সফল হতে পারে। কিন্তু যখনই হয় পলিটিশিয়ান, তখনই মানুষের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়। আবার যখন ধরেন এই মানুষটার ব্যাপারেই অতীতে কোনো ঘটনা ঘটে থাকে। দীর্ঘ 16 বছর বাংলাদেশের বাইরে জীবন কাটাচ্ছেন জনাব তারেক রহমান। একটা কঠিন সিচুয়েশন তিনি বাংলাদেশ থেকে পার করে গেছেন। এমনও ছবি আসছিল যে তাকে সিলিং ফ্যানের সাথে উল্টো ঝুলিয়ে টর্চার করা হয়েছিল। চিকিৎসা নামে বাংলাদেশ ছেড়ে গিয়েছিলেন, আর আসেননি। দীর্ঘ 16 বছর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, রাজনৈতিক নানান উত্থান পতনে হয়তোবা তারেক রহমানের একটু বোধোদয় জেগেছে। আজকে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, এগুলো ভালো, এগুলো সবাই করতে পারলে ভালো, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর কতটুকু মানবেন? তবে এখনকার যুগে আইসা যে এত সবকিছু রেকর্ডেড থাকে, দেন এগুলা এভিডেন্স হিসাবে থাকবে। আবার ওই যে চেয়ারে বসে অনেক সময় মানতে চায় না। যাই হোক, প্রথমত ভিপিনুরের তো ঘুম হারাম হয়ে গেছে তারেক রহমানের এই বক্তব্যে। কেন? ভিপিনুর একটা প্রস্তাব দিছিল। আমি আবারও বলি, বাংলাদেশের যে কোনো আসন থেকে যদি বিএনপির কোনো প্রার্থীর বিরুদ্ধে একটা সুষ্ঠু নির্বাচন হয়, বিএনপি অংশগ্রহণ করে, জামাত ইসলাম অংশগ্রহণ করে, জাতীয় পার্টি অংশগ্রহণ করে, আরো দলগুলো অংশগ্রহণ করে, ধরেন প্রত্যেকটা দলের ক্যান্ডিডেট থাকে, আর সেই আসনে ভিপিনুর নিজে নির্বাচন করে, আমার মনে হয় যে ভিপিনুরের পাশ করতে ঘাম ছুটে যাবে, ফেল করার সম্ভাবনাই বেশি। তো এর মাঝখানে আমরা দেখছিলাম যে বিএনপি একটা গ্রিন সিগন্যাল দিয়েছিল কয়েকটা আসন থেকে। ভিপিনুরের যে গণ অধিকার আছে, সেই গণ অধিকার পরিষদের বেশ কিছু সিট সম্ভবত 6টা জায়গায় ছাড়তে চাইছিল, কিন্তু ভিপিনুর বলছে যে না, আমি এগুলো নিব না, আমি একা নির্বাচন করব। আমাদের ফুল দল সারা বাংলাদেশে প্রার্থী দিবেন, 330টা বা 50টা আসন যাই হোক, সেখানে তারা লড়াই করবে। এক দল গেছে, আরেক জালেমের হাতে দেশ দেওয়া যাবে না, এক চাঁদাবাজরা গেছে, আরেক চাঁদাবাজদের হাতে দেশ দেওয়া যাবে না, নানান ধরনের বক্তব্য দিচ্ছেন। তবে আজকে তারেক রহমানের এক বক্তব্যে, টেকনিক্যাল বক্তব্য, অনেক কিছু ঠান্ডা হয়ে যাবে, এগুলো অ্যাপ্রিসিয়েটেবল। তো তিনি কি বক্তব্যটা দিয়েছেন? নির্বাচনকে সামনে রেখে বিএনপি ক্ষমতায় গেলে কি করবে। তো ক্ষমতায় যাওয়ার জন্য ভিপিনুরের যে ফর্মুলা ছিল, সংখ্যানুপাতিক হারে নির্বাচন, মানে ক্ষমতা ভাগ বাটোয়ারা, লাইক আমেরিকা বা অন্যান্য দেশে এটা হয়, একাধিক দল থাকলে আপনার সংখ্যানুপাতিক, এই দল এতটা সিট পাবে, তাদের ম্যান্ডেট থাকবে, সেটা থাকবে, ওরকম ভাবে আসলে এটা হবে না। সুতরাং যদি ওইটা না হয়, ভিপিনুর এককভাবে এমপি হওয়াটা কষ্টকর হবে। ভিপিনুর নিশ্চয় টেনশন করবে, এমনি মামলা একটা ঝুলতেছে মাথার উপরে। আন্তর্জাতিক আদালতের প্রসিকিউটরকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, বলছে ক্ষমা না চাইলে, মাফ না চাইলে ডাইরেক্ট মামলা। এই মামলা আওয়ামী লীগ থেকে আসতেছে না, একদম আন্তর্জাতিক অপরাধ বিচারিক ট্রাইব্যুনাল, সেখান থেকে আসতেছে। আচ্ছা, যাই হোক, এখন তারেক রহমান জনগণের উদ্দেশ্যে বেশ কয়েকটা বার্তা দিয়েছেন। জনগণের মধ্যে একটু টেনশন, সন্দেহ যে ক্ষমতায় আসার জন্য বার্তা নাকি প্রকৃতপক্ষে করবেন। তো করলে আমরাও দেখব। কি দিয়েছেন তিনি? বলছেন বিএনপি ক্ষমতায় গেলে ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা তারা করবে। দেশ পরিচালনার ক্ষেত্রে প্রধানমন্ত্রীও যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারেন, সেই ব্যাপারে নিশ্চয়তা দেওয়া হবে। কিভাবে? একজন প্রধানমন্ত্রী 2বারের বেশি প্রধানমন্ত্রী হবেন না। খুবই সুন্দর একটা প্রস্তাব, এটা অনেকে দিয়েছেন, আমিও এটাকে সবসময় সাধুবাদ জানিয়েছি। কারণ এই যে একটা সিস্টেমে আটকে গেছে, একজন ব্যক্তি নিজেকে রাজা, রাজাধিরাজ অথবা লাইক কি বলা হয় যে একটা বিশাল জায়ান্ট অবস্থানে নিয়ে যায়, যার কারণে তার সোজাপত্র বাঁকা হয়ে যায়। তিনি বলছেন যে গতকালকে 31 দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা নিয়ে তিনি একটা সেমিনারে বক্তব্য দিয়েছেন। তো মূল যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে, বিএনপি বলছে যে গত 16 বছরে যারাই লড়াই করেছেন তাদের সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকার করছি। রাজনীতির মূল উদ্দেশ্য যেন ক্ষমতার জন্য না হয়ে উন্নয়ন এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য হয়। কথা তো মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু আমাদের রাজনীতিবিদরা ক্ষমতায় গেলে এগুলার মাথায় রাখে না। তবে এবারে রাজনীতিটা একটু অন্যরকম। 16 বছর একটা স্টেজ তিনি পার করছেন, এরপরে আইসা আবার এই জায়গাটা তারা পাচ্ছে। এখানে তিনি বলছেন যে বিএনপি ক্ষমতায় গেলে নিয়মতান্ত্রিক উপায়ে আইনের শাসন প্রতিষ্ঠা এবং গ্রহণযোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে। আওয়ামী লীগের মতন পরিবারতান্ত্রিক এবং অলিগার্কিক হবে না। এটা একটা আশ্চর্যজনক শব্দ তিনি ইউজ করেছেন। বিএনপিও কিন্তু পরিবারতান্ত্রিক দল, এই পর্যন্ত আমরা দেখে আসছি। তো সেক্ষেত্রে কি ফর্মুলা আনবেন তারা? আমি এই জায়গাটা আবার ক্লিয়ার হতে পারি না। তাহলে কি বিএনপি জামায়াত ইসলামের সিস্টেমে চলবে? জামায়াত ইসলাম একমাত্র দল যেখানে পরিবারতান্ত্রিক রাজনীতি চলে না। জাতীয় পার্টি পরিবারতন্ত্র, আওয়ামী লীগ পরিবারতন্ত্র, বিএনপি পরিবারতন্ত্রই। জিয়াউর রহমান ছিলেন, তারপরে বেগম খালেদা জিয়া, তারপর তারেক রহমান। তো ভবিষ্যতে কি জুবাইদা রহমান বা ওনার মেয়ে জাইমা রহমান এরকম আসবে, নাকি বিএনপি বাহির থেকে কাউকে আইনা 2 বছর ধরেন এরকম 2 টার্মে প্রধানমন্ত্রী তারেক রহমান হয়ে গেলেন, এরপরে কি হবে? দলটা তো আর একদিনের জন্য না। সামহাও আমরা ধরলাম যে তারেক রহমান আরো 20-30 বছর বাঁচতেন, টানা ক্ষমতা হয়ে গেলেন জনগণের ভোটে, তখন কি হবে? এই কথাটার মধ্যে একটু কিন্তু আছে, আমি জানি না তাদের আভ্যন্তরীণ কৌশলটা কি। তিনি বলছেন যে ক্ষমতার পরিবর্তন মানে এক দল থেকে অন্য দলের কাছে ক্ষমতা হস্তান্তর নয়। আমরা এটাই দেখছি। তাই তিনি প্রধানমন্ত্রীর সমালোচনার জন্য যেন কাউকে হেনস্থা না করা হয়, সেই বিষয়ে নিশ্চিত দিবেন, মানে বাক স্বাধীনতা। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো ধরনের কথা বলা যাবে না, সেই ব্যাপারে কিন্তু একটা আইন করা হয়েছিল আওয়ামী লীগের আমলে। তো তিনি বলছেন যে এখানে নতুনত্ব আসবে, ফাইন।
এছাড়া স্বৈরাচার ব্যবস্থা যেন আর ফিরে না আসে সেজন্য বিএনপির সংবিধানে এমন ব্যবস্থা সংযোজন করবে যেখানে একজন পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। পরিকল্পনা সুন্দর, দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে ব্রেন পারফেক্টলি কাজ করছে, জুলুম নির্যাতন দেখছে, আওয়ামী লীগের ভুলটাও দেখছে, শিক্ষা নেওয়ার কিন্তু অনেক কিছু আছে। তবে সমস্যা হয় চেয়ারে গেলে এগুলো মাথায় থাকে না। আমাদের প্রত্যেকটা দলের নির্বাচনী ম্যানিফেস্ট যেগুলো বানায় আপনি দেখবেন কত সুন্দর, ঘরে ঘরে চাকরি, চাল ডাল কম মূল্য, মানে দুর্নীতি থাকবে না, আইনের শাসন। এন্ড ক্ষমতায় যাওয়ার আগে বিএনপি নেতাকর্মীরা যেভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দখলবাজি শুরু করেছে, চাঁদাবাজি শুরু করেছে, যদিও তারেক রহমান এমনকি বিএনপি প্রথমবারের মতন এই সকল নেতাকর্মীদের বহিষ্কার, মামলা দেওয়া অনেক কিছু করছেন। তো ক্ষমতায় যাওয়ার পরে এই নেতারা কি এগুলা মানে কিভাবে অ্যাকশন নেবেন, তাদেরকে কি আসলে ক্রস ফায়ার দিয়ে দিবেন, বা মানে এই বিষয়গুলো আমাদের জন্য স্বপ্নের মতন অবিশ্বাস্য। তারপরে হয়তো কোনো একদিন ওই যে বললাম না, যদি মানুষ ভুল করে, ভুল থেকে শিক্ষা নিয়ে প্রকৃত জিনিসটাকে অনুধাবন করতে পারে, দেন এই মানুষটা ইতিহাস তৈরি করে। আবার ইতিহাস কি তারেক রহমান করবেন, নাকি ভবিষ্যতে আবার 20 বছর পরে 15 বছর পরে আওয়ামী লীগ ফিরে আসা তারা করবেন, নাকি এখনই শুরু হয়ে যাবে, সেটা হচ্ছে কথা। তবে বিপিনুরের জন্য নির্বাচনী একটা চ্যালেঞ্জ ইস্যু হয়ে দাঁড়াবে। ভালো থাকবেন। অঞ্চল থেকে সংযুক্ত সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন। আজকের আপনারা জানেন যে বর্তমান যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এই সরকারের 100 দিন শেষ হয়েছে। তো আমাদের প্রত্যাশা, আমাদের প্রাপ্তি, আমাদের হতাশা, আমাদের ভালো মন্দ এবং আগামী দিন কিভাবে আমরা এই দেশে সুন্দরভাবে এই সরকার গণতান্ত্রিকভাবে একটি সুন্দর দেশ প্রতিষ্ঠা করতে পারে, সেই প্রত্যাশা নিয়ে আমি কথা বলছি। আপনারা জানেন যে 100 দিনের সবচেয়ে বড় যদি সফলতা আপনারা দেখতে চান, সেটা হচ্ছে এই শেখ হাসিনা বাংলাদেশ থেকে আজ থেকে 100 দিন আগে পালিয়েছে। আমাদের এই 100 দিনের প্রথম সফলতা হচ্ছে বাংলাদেশের জনগণ 100 দিন আগে বাংলাদেশের গণভবনে গিয়ে গণভবনে সুইমিং পুলে গোসল করেছে, সেখানে রান্না করা খাবার খেয়েছে, সেখানে মানুষ উল্লাস প্রকাশ করেছে, সেখানে মানুষ নামাজ পড়েছে। 100 দিন আগে ঠিক শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে এবং এই দেশে তার দোসররা কোণ ঠাসা হয়েছে। সেই 100 দিন আগে যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, তার পরবর্তীতে বর্তমান যে সরকার রয়েছে, এই সরকার বাংলাদেশকে তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে গিয়েছে যে কিভাবে দেশকে সফল করা যায়, কিভাবে ফ্যাসিবাদের হাত থেকে দেশকে মুক্ত করা যায়। সফলতা তারা চেষ্টা করেছে, কিন্তু সফল যে পুরোপুরি হয়েছে সে গ্যারান্টি আমি দেব না। তবে এই সরকার ক্ষমতা নেওয়ার পরে বাংলাদেশের জনগণের অকুণ্ঠ সমর্থন পাওয়ার পরেও এই দেশে ভয়াবহ 2টি বন্যা হয়েছে। বন্যা পরবর্তীতে বাংলাদেশের যে পরিমাণ আমাদের জনগণের পূর্ণাঙ্গ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রেখে সুন্দরভাবে দেশ পরিচালনা হওয়ার কথা, সেটা অবশ্যই সেখানে আমাদের কিছু ব্যত্যয় আছে, কিন্তু সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে। সরকারের সবচেয়ে বড় আরেকটি সফলতা হচ্ছে গত কয়েক বছরের যে পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে আসার কথা, তার চাইতে অনেক গুণ বেশি রেমিটেন্স এই দেশের জনগণ, মানে যারা বিদেশে আছেন তারা পাঠিয়েছেন, এই দেশে সেই রেমিটেন্স পেয়েছে এবং আর্থিকভাবে আমরা স্বাবলম্বী হচ্ছি এবং বাংলাদেশে অনেক ঋণ প্রায় মুক্ত করা হচ্ছে। আপনারা জানেন যে বর্তমানে এই সরকার যখন ক্ষমতায় এসেছে তখন ষড়যন্ত্রমূলকভাবে আওয়ামী লীগ বিভিন্ন ষড়যন্ত্র করছে, তারা বিভিন্ন উপায়ে দেশে ক্রাইসিস তৈরি করার চেষ্টা করছে, কিন্তু সকল ক্রাইসিসই মোকাবেলা করে জনগণের সমর্থন নিয়ে সরকার তার চেষ্টা অব্যাহত রাখছে এবং আমাদের দেশ কিছুটা হলেও সফলতার দ্বার প্রান্তে যাচ্ছে বলে আমি মনে করি। সরকারের বড় বড় মানে যেমন সমস্যা রয়েছে, তেমন বড় বড় কিছু সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে গত এই 3 মাস বা 100 দিন যেটা আমরা বলি, এই 100 দিনে একটা গুম, একটা খুন, যেটা রাজনৈতিকভাবে আগে হইতো, পুলিশ চাইলেই বাসা থেকে টেনে নিয়ে মানুষকে হত্যা করতো, কিংবা কোনো র্যাব ক্রসফায়ার দিত, এই ধরনের কোনো ধরনের অঘটন এখন পর্যন্ত এই সরকারের আমলে ঘটতে দেওয়া হয়নি এবং এদেশের রাজনৈতিক দলগুলোও সেই কাজ করেনি। তারা এদেশে সবাইকেই কিন্তু আজকের যে কোনো মূল্যে তারা প্রোটেক্ট দেওয়ার চেষ্টা করেছে, ভালো কাজ করেছে। সরকারের এই ভালো কাজগুলো আরও ভালো চলতো যদি আমরা আওয়ামী লীগের নিয়োগ দেওয়া পুলিশ, আওয়ামী লীগের নিয়োগ দেওয়া প্রশাসনকে সুন্দরভাবে সাজাতে পারতাম যত দ্রুত। কিন্তু আপনারা জানেন যে পুলিশ ডিপার্টমেন্ট এমনভাবে ভেঙে পড়েছিল যে যেখান থেকে উত্তরণ হওয়াটাই একটা কঠিন চ্যালেঞ্জ ছিল। তারপরেও আজকের এই সরকার আমাদের বাংলাদেশের বর্তমান সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব তারা পুলিশ ডিপার্টমেন্টকে সাজাতে পেরেছে এবং আমি এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করেই যখন প্রথম এসেছিলাম জুলাই বিপ্লবের পরে, তখন যে অবস্থা দেখেছি তার চেয়ে শতগুণ উন্নতি হয়েছে, কোনো সন্দেহ নাই। তখন ছাত্রছাত্রীরা ট্রাফিক নিয়ন্ত্রণ করতো, এখন পুলিশই করছে। তবে সেটা আশানুপাতিক হারে আমাদের যেটা আশা করছি সেটা হয়তো পূর্ণাঙ্গ এখনো হয়নি, সময় লাগবে, তবে হচ্ছে, ইমপ্রুভ হচ্ছে। আমি সেনাবাহিনীকে, আমি প্রশাসনকে, আমি এই দেশবাসীকে, এদেশের সকল শ্রেণীর মানুষ এবং পেশাকে আজকের এই 100 দিনে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। তবে মনে রাখতে হবে, শেখ হাসিনা এমন কিছু করে গিয়েছে এই দেশে 16 বছরে, এমন দুর্গতি লাগিয়ে গিয়েছে, এমন টাকা পয়সা লোপাট করেছে, এমনভাবে তিনি দেশটাকে ধ্বংস করেছে, মানুষের কাছে ঋণ রেখেছে, এই দেশটা ঋণগ্রস্ত হয়েছে। সেখান থেকে উত্তরণ ঘটাতে হলে 100 দিন তো দূরের কথা, আমার মনে হয় 300-500 দিনেও সম্ভব নয়। এটা বাস্তবতা। আমাদের সম্ভবত একজন উপদেষ্টা বলেছিলেন যে প্রায় শেখ হাসিনার 16 বছরের সকল অপকর্ম দূর করতে হলে 10 বছর সময় লেগে যেতে পারে। এখন এই 10 বছর কি ওনরা থাকবে? না, যেই আসুক, মানে একটা লম্বা সময় নিয়ে এই সকল অনৈতিক কর্মকাণ্ডগুলোকে আপনার নতুন করে রিফর্ম করে সাজাতে হবে এবং সেটার জন্য সময়ের প্রয়োজন রয়েছে। আমি সবচাইতে বেশি আল্লাহর দরবারে শুকরিয়া এবং জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই এজন্য যে আমরা বাংলাদেশের সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদকে
সরাতে পেরেছি, শেখ হাসিনাকে সরাতে পেরেছি। এর চেয়ে বড় কোনো নিয়ামত 16 বছরের ইতিহাসে আর কিছু আছে বলে আমার মনে হচ্ছে না। শেখ হাসিনা বাংলাদেশে আসবে না এ ব্যাপারে যে একটা জাতীয় ঐক্যমত হয়েছে সেটার জন্য আমি শুকরিয়া আদায় করি, কারণ ইতিমধ্যে তারা ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ এই যে কয়েকদিন আগে 0 পয়েন্টে একটি সমাবেশ করার কথা বলে, তারপরে ঢাকঢোল পিটিয়ে 30 লক্ষ লোক আনার কথা বলে 3 জন লোক তাদের আসতে পারে নাই, এমনকি তাদের কিচ্ছু নিশানা পর্যন্ত ছিল না। এটার দ্বারাই প্রমাণ হয় এই দলটি, এই আওয়ামী লীগটি আর এই বাংলাদেশে এক্সিস্ট করার মতো ক্যাপাবিলিটি নেই, তারা হারিয়ে ফেলেছে। দুর্নীতির অতল গহরে তারা ডুবে গিয়েছে, নিমজ্জিত হয়েছে। অতএব বাংলাদেশের জন্য এটা একটি বড় ধরনের আজকের সফলতা, এই দেশের জন্য সফলতা, এই দেশের মানুষের সফলতা। সরকারের প্রতি মানুষের অনেক আগ্রহ এবং আবেগ রয়েছে। আমি এই সরকারকে অনুরোধ করব, সবার আগে যারা যুদ্ধ করেছে, যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের তালিকা দ্রুত প্রণয়ন করতে হবে। পারিবারিক সকল সদস্যের দায়িত্ব এই সরকারকে নিতে হবে। 2000 মানুষের জন্য যদি তার পরিবারের এক পরিবারে 3 জন 5 জন করে লোক থাকে, তাতে যদি 10,000 মানুষও হয়, এই 10,000 মানুষের কর্মসংস্থান, খাদ্য, বস্ত্র, বাসস্থান, বাসাবাড়ি না থাকলে তার নির্মাণ, চাকরির স্থায়ী সমাধান, এটা ইমিডিয়েটলি করতে হবে, কারণ এই সরকারের এটা দায়িত্ব। দ্বিতীয় কাজ হচ্ছে যাদেরকে খুন করা হয়েছে, শহীদ করা হয়েছে, তাদের বিচার দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং এই সরকারের আমলে করতে হবে। এটা জনগণ চায়, আপনার কাছে আমরা অনেক কিছু চাই না, আমরা এই জিনিসগুলো চাই, এগুলো আপনাকেই করতে হবে, আর কেউ করবে না। তৃতীয় হচ্ছে যারা অসুস্থ, চিকিৎসা অবহেলায় আছে, কিংবা দ্রুততম সময়ে চিকিৎসা হচ্ছে না, সময় লাগছে, সরকারকে প্রয়োজনে প্রত্যেকটি রোগীকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা হলেও দিতে হবে। কারণ আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এই চিকিৎসার জন্য যদি প্রয়োজনে পদ্মা বিরোধীর বাজেট প্রয়োজন হয় সেটা করতে হবে, প্রয়োজনে 1 বছরের বাজেট প্রয়োজন হয় তা করতে হবে, প্রয়োজনে আওয়ামী লীগ যে দুর্নীতি করেছে ওই দুর্নীতি পরিমাণ কাজ আপনাকে করতে হবে। মানে যে দুর্নীতির টাকা পাঠিয়েছে ওই পরিমাণ টাকা প্রয়োজনে আমার দেশের এই যারা অসুস্থ, হাত হারিয়েছে, চোখ হারিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে, তাদেরকে সুস্থতার জন্য এই আর্থিক সহযোগিতা আপনাকে আমাকে এই মুহূর্তে করে দিতে হবে এবং তাদেরকে, তাদের পরিবারকে পুনর্বাসন করতে হবে, তাদেরকে চাকরির ব্যবস্থা করতে হবে। সরকার যদি কয়েকটি সংস্কার শুধু এখন প্রকাশ্যে নিয়ে আসতে পারে তাহলে এই সরকার জনগণের বাহবা পাবে। 100 দিনের মাথায় আমি অনেক কিছু এক্সপেক্ট করি না। সরকার এই 100 দিনে যতটুকু ঘুষঘাস করেছে গুড এনাফ। তারা এখন বন্যা শেষ, ষড়যন্ত্র পার্শ্ববর্তী দেশ থেকে যা করার তা আমাদের টেস্ট করা শেষ, হাসিনার দালাল বাহিনী বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে গিয়ে নিজেরাই হোঁচট খেয়ে পচন ধরেছে, তাও আমাদের করা শেষ। এখন শুধু দরকার রাজনৈতিক সংস্কার, পলিটিক্যাল সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার। এই সব সংস্কারের চাইতে সবচেয়ে বড় সংস্কার হচ্ছে যারা শহীদ এবং যারা অসুস্থ এদেরকে প্রায়োরিটি বেজ আমাদের কাজ করতে হবে, না হয় কিন্তু আমাদের সকল সফলতা ভেস্তে যাবে এবং আমিও এটাকে সমর্থন করতে পারি না। কারণ যারা আমার জন্য শহীদ হয়েছে, যে ভাইগুলো আজকের অসুস্থ, তার চেয়ে কোনো প্রিয় ভালো মানুষ এই বাংলাদেশে আর হতে পারে না, থাকতে পারে না। অতএব তাদেরকে সবার আগে আমাদের ব্যবস্থা করতে হবে, সেই করার জন্য আপনাদের সহযোগিতা লাগবে। এই সরকার দায়িত্বই পাইতো না যদি আজকের আমাদের এই ভাইরা আহত কিংবা নিহত না হতেন। অতএব আপনাদেরকে মনে রাখতে হবে, আপনাদেরকে আমরা বসিয়েছি, এদেশের জনগণ বসিয়েছে, বিশেষ করে শহীদ যারা হয়েছে, অসুস্থ যারা হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ তারা হয়েছে, তারা আজকের আপনাকে এই জায়গায় বসিয়েছে। অতএব আপনাদেরকে সেই দিকে মনোনিবেশ করতে হবে। আমরা বাংলাদেশের সবচেয়ে বড় যে দাবিটা সেটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচন ব্যবস্থাপনা। আমাদের এই সকল সংস্কার পরে যত দ্রুত সম্ভব বাংলাদেশের একটি অবাধ, সুষ্ঠু গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য নির্বাচন, সেই নির্বাচনের দিকেও সরকারকে আগাতে হবে। আজকের এই 100 দিনের সফলতা যদি আপনারা মনে করেন, আমার কাছে কেউ জিজ্ঞেস করেন কত % সরকার সফল হয়েছে, আমি মনে করি হাসিনার বিদায়ের পরে যে একটা আগুন, একটা কুণ্ড রেখে গিয়েছেন, সেই জায়গায় কাজ করে টিকে থাকতে পেরেছে, এটাই বড় সফলতা। এবং সেই বিচারে আমি মনে করি সরকার প্রায় 80% সফলতা দেখিয়েছে, বাকি 20%ও তারা সফল হবে এই আশা আমি রাখতেই পারি। আমি আশাবাদী মানুষ, কারণ এই সরকার আমার, এই সরকার আমাদের, এই সরকার আমরা প্রতিষ্ঠা করেছি। হাসিনার অ্যাবসেন্সে যে সরকার এসেছে সেই সরকার আমাদের সরকার। অতএব আমাদের এই সরকারকে ব্যর্থ হতে আমরা দিব না। সবচেয়ে বড় সফলতা এই সরকারকে ব্যর্থ করতে চেয়েছে কিছু কিছু মহল, বিভিন্নভাবে বিতর্ক করতে চেয়েছে, বিভিন্নভাবে ফন্দি ফিকে রেটেছে, বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছে। আমি বিশ্বাস করি আমাদের এই সরকার দ্রুততম সময়ের মধ্যে সফলতার দ্বার প্রান্তে গিয়েছে। বাংলাদেশের কয়েকটি দাবি আছে এই সরকারের কাছে, আমি 2-1টি দাবি তুলে ধরেছি। এর বাহিরেও যে দাবিগুলো উল্লেখযোগ্য, যেমন সাংবিধানিক সংস্কার, যেমন নির্বাচন কমিশন সংস্কার, নির্বাচন পদ্ধতি সংস্কার, তত্ত্বাবধায়ক সরকার নীতির সংস্কার, এইরকম করে বাংলাদেশের যারা আজকের শহীদ হয়েছে সেই শহীদী মানুষগুলোর যে চিন্তা এবং চাহিদা এবং মানে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন আমাদেরকে করতে হবে এবং এই দেশের মধ্যে একটা জাতীয় ঐক্যমত গড়ে তুলতে হবে ইনশাল্লাহ। অতএব আসুন আমরা সবাই মিলে এই দেশকে এগিয়ে নিয়ে যাই। সরকারের সফলতায় আমরা আনন্দিত, সরকারকে আমরা সফল হতেই দেব। হতে দেওয়ার জন্য আমরা বেকআপ যতটুকু দরকার আমাদের পক্ষ থেকে চেষ্টা করব। গঠনমূলক সমালোচনার প্রয়োজন হলেও আমরা করব, কিন্তু এন্ড অফ দ্য ডেতে এই সরকার আমাদের, এই সরকার হাসিনা বিরোধী সরকার, এই সরকারকে আমরা প্রতিষ্ঠিত করেছি, এটা মাথায় রাখতে হবে। আর সবচেয়ে বড় সফলতা, 100 দিন আগেও শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন অবৈধভাবে, 100 দিন আগেও তিনি হুকুম দিয়ে দিয়ে মানুষকে গুলি করে হত্যা করেছেন। আজ 100 দিন পরে হাসিনা নেই, আমরা আছি, আমি বাংলাদেশেই আছি, হাসিনা বাংলাদেশে নাই। এটাই আমাদের বড় সফলতা। আসুন এই সফলতাকে ধরে রেখে আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাই। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা চাঞ্চল্যকর তথ্য পেলেন ভিডিওতে, বিস্তারিত আলোচনা শুনলেন, নিউজগুলো গোটা নেট দুনিয়ায় ভাইরাল, চাঞ্চল্যকর তথ্য ছড়িয়ে দিয়েছে। আজকের এই ভিডিওতে আরো চাঞ্চল্যকর তথ্য পাবেন, আমি বিস্তারিত বলতেছি। ফেরার চেষ্টা করলে হাসিনাকে রাশিয়া পাঠিয়ে দেওয়া হবে, জানালেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক
আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শেখ হাসিনা যদি দেশে ফিরে আসার চেষ্টা করেন তাহলে তাকে অতিথি পাখির মতো রাশিয়ার আরেক প্রান্তে পাঠিয়ে দেওয়া হবে। শুক্রবার 15 নভেম্বর রাত 9:30টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবি 44তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী আসিফ আকবর গান পরিবেশনের ফাঁকে বলেন তার সঙ্গে হাসনাত আব্দুল্লাহ এসেছেন। এরপর মঞ্চে উঠে হাসনাত আব্দুল্লাহ বক্তব্য দেন। তিনি বলেন, আজকে স্বাধীন বাংলাদেশের আমরা নিজের মতো করে ট্যাগের ঊর্ধ্বে কথা বলতে পারছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল এই আন্দোলনের দ্বিতীয় লেনিনগ্রাদ। আমরা এখান থেকে হাসিনাকে উৎখাত করেছি। আমরা সারাদিন ঝগড়া করব, কিন্তু যখন আওয়ামী লীগ আসতে চাইবে তখন সবাই একত্রিত হয়ে তাদের সীমান্তের ওপারে পাঠিয়ে দেব। এর আগে গত বৃহস্পতিবার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 44তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব শুরু হয়। এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে আসিফ আকবর, তানজির তুহিন, রাফসা একাধিক শিল্পী সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া আরও নানান ধরনের চাঞ্চল্যকর তথ্য সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। খুব শীঘ্রই ডক্টর ইউনূস পদত্যাগ করবেন এবং শেখ হাসিনা যখন তখন বাংলাদেশে ঢুকে পড়তে পারে। আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর তথ্য পেলেন। নিউজগুলো গোটা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। আপনারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেলটা আইকনটি অন করে দিন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।